বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মান প্রথম বর্ষ বাংলা কবিতা ১ এই বিষয়ের ক্লাসে আজকে সবাইকে স্বাগত। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের একদম কবিতা পড়ে পড়ে ব্যাখ্যা করব। গত ক্লাসে পুরো কাব্যগ্রন্থের যে মূল ভাব ছিল, মূল কাহিনী ছিল, মূল ঘটনা ছিল, চরিত্র ছিল, সবগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে সামনের ক্লাসগুলোতে শুধু কবিতার ব্যাখ্যা করা হবে। কবিতা মূল বই থেকে পড়া হবে এবং ব্যাখ্যা করা হবে। যারা লাইভে উপস্থিত হয়েছো একটু আমাকে জানাও যে কথাগুলো শোনা যাচ্ছে কি। যদি কথা শোনা যায় তাহলে আমি আলোচনা শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো আমাদের এই পুরো কাব্যগ্রন্থটি মোট 14টি পর্বে বিভক্ত রয়েছে। আমরা আজকে প্রথম পর্ব থেকে আলোচনা করব আর দেখব কতটুকু সময় যাচ্ছে একটা পর্ব শেষ করতে। যদিও সব পর্বগুলো একই আকারের না, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, এভাবে বিভক্ত আর কি। আচ্ছা, হয়তো নেট সমস্যার কারণে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না তোমাদের। আমি শুরু করে দিলাম। কেউ একজন মেসেজ দিও আমাকে, মেসেজ দিয়ে বলে দিলে হয়তো দেখতে পাবো। কমেন্ট করলে দেখা যায় না আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি আলোচনা শুরু করে দিই। দেখো পর্ব ১, এখানে প্রথমেই কবি একটি রাখালি গান দিয়ে শুরু করছেন তার কাব্যগ্রন্থটি। প্রত্যেকটা পর্বেই রাখালি গান দেখতে পাবো আমরা। এখানে তিনি বলছেন, বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে ক্ষীর নদী, উইড়া যাওয়ার স্বাদ ছিল, পাংখা দেয় নাই বিধি। অর্থাৎ বন্ধুর বাড়ি এবং তার বাড়ির মধ্যে, ধরো ওই তার বলতে তোমাকেই বোঝাচ্ছ, তুমি এবং তোমার বন্ধু দুইজনের বাড়ির মাঝখানে একটি নদী আছে, যেই নদীর নাম কি? ক্ষীর নদী। তাই কবি বলছেন, বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে ক্ষীর নদী, উইড়া যাওয়ার স্বাদ ছিল, পাংখা দেয় নাই বিধি। অর্থাৎ তোমার এবং তোমার বন্ধুর বাড়ির মাঝখানে একটি ক্ষীর নদী নামক নদী রয়েছে। এই কারণে তুমি তোমার বন্ধুর সঙ্গে যখন ইচ্ছা হয় তখন দেখা করতে পারো না, কিন্তু তোমার যখন তখন দেখা করতে ইচ্ছা করে। আর এই ইচ্ছাটা মেটাবার জন্য তোমার কি কি বাসনা জাগে? বাসনা জাগে এরকম যে উড়ে যাওয়ার স্বাদ জাগে আর কি। স্বাদ মানে ইচ্ছা বা বাসনা আর কি, বা আকাঙ্ক্ষা। কিন্তু এখানেও সমস্যা। কি সমস্যা? উড়ে যাওয়ার মতো পাখা তোমাকে সৃষ্টিকর্তা দেননি। বিধি মানে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা আমাদের লালনকর্তা পালনকর্তা আর কি। তাহলে উড়ে যাওয়ার শত ইচ্ছা থাকা সত্ত্বেও ওড়ার কোনো কায়দা নেই, কারণ পাখা নাই। পাখিরা উড়তে পারে, কিছু কীটপতঙ্গও রয়েছে, তাদেরও ছোট্ট ছোট্ট পাখা রয়েছে, কিন্তু যেগুলোকে ডানা বলা হয় আর কি। তারা উঠতে পারলেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই বিষয়টা আমি অনেক সময় ভাবি। আল্লাহ তাআলার কি ইচ্ছা দেখো, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষ কত কিছু না করতে পারে, তাই না? আল্লাহ তাআলা মানুষকে কত ক্ষমতা দিয়েছেন, কিন্তু উড়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই মানুষের। ছোট্ট একটা মশা, এই এখন মশার উদাহরণই দিই, কারণ এখন তো মশার খুব উৎপাত। এই মশা তোমার উড়ে যাওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দান করেছেন, কিন্তু তোমাকে আমাকে দেননি বলেই তোমার আফসোস যে তোমাকে উড়ে যাওয়ার পাখা দেওয়া হয়নি। তুমি তোমার বন্ধুর বাড়ির ওই পারে যেতে পারতেছো না, ক্ষীর নদীর ওই পারে তোমার বন্ধুর বাড়ি। আচ্ছা, আর কথা না বাড়াই, এটি একটি রাখালি গান। আগের দিনে অনেকগুলো গান ছিল, যেটা গত ক্লাসেও বলেছি, আজকে রিপিট না করি, আজকে শুধু কবিতা পড়ি। আর কারো কোনো প্রশ্ন থাকলে, আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি না তার মানে এই না যে কমেন্টের রিপ্লাই করব না। তোমরা কমেন্টগুলো করে রাখবে, আমি ক্লাস শেষে কিন্তু কমেন্টের রিপ্লাই করি। কাজেই কার কোন জায়গায় সমস্যা, কোন শব্দটা বুঝলে না, এটা কমেন্টে বলে দিবে, অথবা আমাকে মেসেজও করতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো, এই এক গাঁও ওই এক গাঁও, মধ্যে ধুধু মাঠ, ধান কাউনের লিখন লিখি, করছেনি তুই পাঠ। অর্থাৎ এই একটা গ্রাম, ওই আর একটা গ্রাম, পাশাপাশি দুটি গ্রামের বর্ণনা কবি এখানে দিচ্ছেন। মাঝখানে ধুধু মাঠ। ধুধু মাঠ মানে কি? ফাঁকা মাঠ। যে এখন ফসল কাটা হয়ে গেছে, ফসল কাটা হয়ে যাওয়ার পরে কেমন থাকে মাঠ? ফাঁকা থাকে না?
ধুধু করে না চারিদিকে। আর এই মাঠের দুই প্রান্তে দুইটি গ্রাম রয়েছে, এই দিকে একটা গ্রাম, ওই দিকে আরেকটা গ্রাম। এই গ্রামকেই আঞ্চলিক ভাষাতে গাঁও বলে। আর এই মাঠে কি করা হয় দেখো, ধান কাউনের লিখন লিখি করছে নি তুই পাঠ, অর্থাৎ সেইখানে ধান, ধান আমাদের প্রধান খাদ্যশস্যের মধ্যে একটি, এটা আমরা সবাই জানি। কাউনও এক ধরনের ধান জাতীয়ই, কারণ এই কাউন থেকে মিহি চাউল পাওয়া যায়, যেগুলো দিয়ে ক্ষীর অথবা ভাত রান্না করে খাওয়া যায়। আগের মানুষ ক্ষীরের জন্য এটা ব্যবহার করতো বেশি। তো এই ধান কাউন এগুলো তোমার নিত্য ওইখানে ফসল আকারে উৎপাদন করা হচ্ছে। পাঠ মানে চর্চা করা বা অনুশীলন করা, অর্থাৎ এই ধান কাউন এগুলো চাষবাসের অনুশীলন করা হচ্ছে, চর্চা করা হচ্ছে এখানে। নীতি মানে নিত্য। এরপরে দেখো, এ গাঁও যেন ফাঁকা ফাঁকা হেতাই হোতাই ঘর, অর্থাৎ এই গ্রামটা কেমন ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা মানে কি, যে ঘর বাড়ি তেমন একটা নেই। হেথাই হোথাই গাছ, হেথাই মানে কি এইখানে, হোথাই মানে ওইখানে, অর্থাৎ এইখানে ওইখানে গাছ। ঘর বাড়ি কম হলে গাছপালাও কম হবে, এটাই স্বাভাবিক। কেননা বলি দেখো, তোমার আমরা গ্রাম অঞ্চলের যারা মানুষ, তারা বাড়ির আশেপাশে গাছ লাগাতে পছন্দ করি। বাড়ির চারদিক দিয়ে গাছে ভরে থাকে আমাদের, গ্রামের রীতি এরকমই। যে কোনো ফলজ গাছ, ঔষধি গাছ অথবা বিভিন্ন ধরনের গাছ আমাদের বাড়ির আশেপাশে থাকে। তো এইখানে কবি বলছেন যে ঘর বাড়ি কম, তাই গাছপালাও কম। গেঁয়ো চাষির ঘরগুলি সব দাঁড়ায় তারই পাশ, অর্থাৎ গ্রামের এই চাষিদের ঘরগুলি সেই ঘরের পিছনেই ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। ওগায় যেন জমাট বেঁধে বনের কাজল কায়া, ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় ঘরের মায়া, অর্থাৎ ওই গ্রামটা যেন জমাট বেঁধে আছে কিসের মতো, বনের কাজল কায়া। কায়া মানে দেহ, অর্থাৎ বনের যে একটা কালো রঙের দেহ আছে, অর্থাৎ দূর থেকে একটা বনকে কেমন মনে হয়, কালো রঙের, ঘন কালো রঙের মনে হয় অনেক দূর থেকে দেখলে। তো ঠিক তেমনি ওই গ্রামটা যেন এইরকম বনের কালো দেহের মতো জমাট বেঁধে আছে। কারণ কি, কারণ হচ্ছে ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় ঘরের মায়া, অর্থাৎ ওই গ্রামে প্রচুর প্রচুর গাছপালা রয়েছে। আর এই প্রচুর গাছপালা থাকার দরুন ওইখানে বনের মতন পরিবেশ তৈরি হয়ে গেছে। আমার গ্রামের বর্ণনা দিই, এটা রাজশাহী জেলার একটি গ্রাম। এইখানে এইখানে আমার বাড়ি যেখানে অবস্থিত, এত গাছপালা আশেপাশে, লিচু আম, বিশেষ করে এই দুইটা গাছ বেশি, আমের গাছ সব থেকে বেশি, তারপর লিচু, আরও কিছু খেজুর গাছ সহ আরও বিভিন্ন ধরনের গাছ আছে। তো আজ থেকে 50-100 বছর পরে যদি এই গাছগুলো কাটা না হয়, মনে হবে আমরা বনের মধ্যে বসবাস করি। কারণ আমাদের এই পাড়াটা একদম ছোট্ট ছোট্ট একটা পাড়া, কয়েকটা ঘর বসবাস করে এখানে। তো এইখানে যদি গাছপালা কাটা না হয়, বৃক্ষ নিধন না করা হয়, তাহলে আজ থেকে 50-100 বছর পরে এটাকে একদম মনে হবে যে বনের ভেতরে ঘর বাড়ি। কবি এই কারণে এই কথাগুলো বলেছেন। এই গাছপালা কি শুধু এখন আছে? না, আগের দিনে আরও বেশি গাছপালা থাকতো, তখন ঘর বাড়ি আরও কম ছিল। তো এইগুলো কি করেছে, ঘরগুলিকে, এই সুন্দর সবুজ গাছপালা ঘরগুলিকে জড়িয়ে ধরে ঘরের মায়া আরও বৃদ্ধি করে দিয়েছে, মানে ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে। এ গাঁও যেন ওগার দিকে, ও গাঁও এগার পানে, অর্থাৎ এই গ্রাম যেন ওই গ্রামের দিকে, আবার এই গ্রামও ওই গ্রামের দিকে, পানে মানে দিকে আর কি। কতদিন যে কাটবে এমন কেই বা তাহা জানে, অর্থাৎ এই যে একটা গ্রাম আরেকটা গ্রামের দিকে তাকিয়ে আছে, উভয়ই তারা একে অপরের দিকে তাকিয়ে আছে। যেমন তুমি তোমার বন্ধু মুখোমুখি বসেছো, মুখোমুখি বসার দরুন তোমার চোখের সঙ্গে তার চোখের কি হচ্ছে, একটা ভাব বিনিময় হচ্ছে। তোমার মুখ তার মুখ পাশাপাশি অবস্থান করতেছে, তুমি তাকে দেখছো, সে তোমাকে দেখছে। তো দুটি গ্রাম পাশাপাশি অবস্থান করার দরুন এখানে দেখো এই গ্রামটা যেন মনে হচ্ছে ওই গ্রামের দিকে তাকিয়ে আছে, আবার ওই গ্রাম যেন এই গ্রামের দিকে তাকিয়ে আছে। কবি বলছেন এইভাবে কতদিন যে কাটবে
কেই বা সেটা জানে? অর্থাৎ এই তথ্যটা কেউই জানে না যে কতদিন এইভাবেই কেটে যাবে। মাঝখানেতে জলির বিলে জলে কাজল জল, অর্থাৎ এই দুইটা গ্রামের মাঝখানে আরো একটি স্থান রয়েছে, তার নাম হচ্ছে বিল। এই বিলের নাম হচ্ছে জলির বিল। মনে রাখবে, অনেক সময় প্রশ্ন আসে অতি সংক্ষিপ্ততে, এই প্রশ্নটা দেয় যে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থে একটি বিলের উল্লেখ পাওয়া যায়, নাম কি? তার নাম জলির বিল। তো এই জলির বিলে কাজল জল কেমন করে? জ্বলে উঠে, মানে জল জল করে। বিলে তোমার কচুরিপানা প্রচুর আকারে থাকে, সূর্যের আলো ঠিক মতো পানিতে প্রবেশ করতে পারে না কচুরিপানা ভেদ করে। এই কারণে তোমার বিলের পানিগুলো কালচে বর্ণের হয়, পুকুরের পানির মতো স্বচ্ছ না বা নদীর পানির মতো স্বচ্ছ না, কালচে রঙের হয়। এই কারণে কবি বলছেন জলির বিলের জলে তোমার মাঝখানেতে নদীর, মানে জলির বিলে আর কি, মাঝখানেতে জলির বিলে জলে কাজল জল, অর্থাৎ এই দুইটা গ্রামের মাঝখানে জলির বিল রয়েছে, ওই বিলের জলগুলো জল জল করে জ্বলতে থাকে। বক্ষে তাহার জল কুমুদি মেলছে শতদল। আর এই জলের বুকে কি রয়েছে? তাহার মানে তার আর কি, এখানে তোমার সাধু ভাষার ব্যবহার করা হয়েছে, যে এই জলির বিলের বুকে, বক্ষে মানে হচ্ছে বুকে, এই জলির বিলের বুকে কি রয়েছে? জলকুমুদি। জলকুমুদি মানে হচ্ছে তোমার জলে ফুটে যে ফুল, অর্থাৎ শাপলা ফুল। এখানে তুমি কুমুদি বলতে লাল শাপলাকে বলতে পারো। মেলছে শতদল, অর্থাৎ লাল শাপলা এবং শতদল বলতে তোমার সাদা শাপলা, বা যে তোমার যেটাকে তোমার ওটাকে শালুক আছে শাপলা, আরেকটা হচ্ছে তোমার ওটাকে সন্ধি বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষাতে, আর বই পুস্তকের ভাষাতে বলে সুদি আর কি। এই হচ্ছে ব্যাপার। তো মানে শাপলার যতগুলো ভেরিয়েশন আছে, যতগুলো প্রকারভেদ আছে, সবগুলোই এই জলির বিলে ফুটে আর কি, কবি এমনটা বুঝাইছেন। এগার ওগার দুধার হতে পথ দুখানি এসে জলির বিলের জলে তারা পদ্ম ভাষায় হেসে, অর্থাৎ এই গ্রামের এবং ওই গ্রামের, দুইটা গ্রামের দুইটা ধার হতে, দুইটা কিনার হতে পথ নেমে এসেছে। কোথায় নেমে এসেছে? জলির বিলে। আর জলির বিলে নেমে এসে তারা কি করছে? জলির বিলের জলে তারা, অর্থাৎ এই গ্রামের পদগুলো জলির বিলের জলে মিশে গিয়ে পদ্ম ভাষায় হেসে, অর্থাৎ পদ্ম ফুল ভাসাচ্ছে সেখানে। পদ্ম ফুল তো আমরা চিনি, তাই না? এটা শাপলার চেয়ে একটু আলাদা। শাপলার পাতাগুলো ছোট থাকে, পদ্ম ফুলের পাতাগুলো থাকে অনেক বড়। পদ্ম ফুলটাও অনেক বড় হয় এবং পদ্মের ফলও হয়, ওটা খাওয়া যায়, বাজারে বিক্রিও করে পদ্মের ফল। শাপলারও ফল হয়, ফুল থেকে ফল হয় একটা সময়। এই হচ্ছে ব্যাপার। তাই বলা হচ্ছে যে তোমার এই দুই গ্রামের পদগুলো জলির বিলের জলে মিশে তারা হেসে হেসে পদ্ম ভাসাচ্ছে। কেউ বা বলে আদ্যিকালের এই গাঁর এক চাষি, অর্থাৎ কেউ কেউ বলে আদ্যিকালের মানে অনেক দিন আগের, বহুকাল আগের এই গ্রামের এক চাষি, অর্থাৎ এই গ্রামের একটা কৃষক ওই গাঁর এক মেয়ের প্রেমে গলায় পড়ে ফাঁসি, অর্থাৎ ওই গ্রামের একটি মেয়ের প্রেমে সে পড়েছিল। প্রেমে পড়ার পরে সে কি করে? গলায় ফাঁস নেয়। গলায় ফাঁস নেয়। ফাঁস কখন নেয়? যখন বিরহ এসে ভালোবাসাগুলোকে ম্লান করে দেয়, নিঃশেষ করে দেয়, তখন মানুষ গলায় ফাঁস নেয়। দুজন দুজনের মনের আদান প্রদান বা লেনদেন যখন হয়, এই লেনদেনের একটা পর্যায়ে কি হয়? লেনদেনের একটা পর্যায়ে বিরহ নেমে আসে। যখন তারা একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়, দেখবে যে কোনো একটা কারণে বিবাহটা হচ্ছে না, একজন আরেকজনকে ধোঁকা দেয়। এই ধোঁকা দেওয়ার ফলে বিরহ নেমে আসে। আর এই বিরহ সবাই সইতে পারে না, কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। যে পারে না সে এই চাষির মতো গলায় ফাঁস দেয়, অর্থাৎ আত্মহত্যা করে। এ পথ দিয়ে একলা মনে চলছিল ওই গাঁয়ে, ও গাঁর মেয়ে আসছিল সে নূপুর পরা পায়ে, অর্থাৎ গ্রামের এই পথ দিয়েই সে একলা মনে, একা একা নিজের মনে হেঁটে চলে যাচ্ছিল ওই গ্রামের দিকে। আবার ওই গ্রামে যখন সে হেঁটে যাচ্ছিল, ওই গ্রামের একটা মেয়ে আসছিল। সে কিভাবে আসতেছিল? নূপুর পরা পায়ে। নূপুর মানে হচ্ছে মেয়েদের এক ধরনের অলংকার, যেটা পায়ে পরে শব্দ হয়।
রূপার তৈরি হয় নূপুরগুলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা রূপার নূপুর পরে। এটা এক ধরনের অলংকার, এটা পায়ে পড়া অলংকার। তো দেখো, এই গ্রামের চাষা ওই গ্রামে যাচ্ছে নিজের মনে হেঁটে হেঁটে, আর ওই গ্রামের মেয়ে নূপুর পায়ে পড়ে সে হেঁটে হেঁটে আসতেছে। ব্যাস, এরপরে দেখি কি হচ্ছে। এইখানেতে এসে তারা পথ হারায়ে হায়, জলির বিলে ঘুমিয়ে আছে জলকুমুদির গায়ে। অর্থাৎ এই জলির বিলের এই জায়গাতে এসে তারা কি করেছে? পথ হারিয়ে ফেলেছে। পথ হারিয়ে ফেলার দরুন এই জলির বিলেই ঘুমিয়ে আছে তারা। কিসের সঙ্গে মিশে? জলকুমুদির গায়ের সঙ্গে মিশে। জলকুমুদি মানে শাপলা, শাপলার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই গ্রাম ওই গ্রাম, দুটো গ্রাম পাশাপাশি হওয়ার দরুন এই গ্রামের ছেলের সঙ্গে ওই গ্রামের মেয়ের ভাব বিনিময়, ভালো লাগা, ভালোবাসা একবার নয় বারবার হয়েছে। এটা স্বাভাবিক। তুমি দেখো তোমার পাশাপাশি গ্রামের অনেক ছেলেমেয়ের বিবাহ হচ্ছে, শুধু একজনের না, অনেকের হচ্ছে। তোমার পাশের গ্রামের ছেলের সঙ্গে হচ্ছে, আবার দেখবে তোমার গ্রামের ছেলে পাশের গ্রামের কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসতেছে। এইভাবে কিন্তু বারবার চলতেছে, একবার দুইবার না, বারবার চলতেছে এই ঘটনাগুলো। তাই কবি এই কথা বলেছেন যে একবার চাষা কি করলো? গলায় ফাঁস নিল। আরেকবার কি হচ্ছে? আরেকবার দেখো, তাকে দেখে অবস্থা বেগতিক হয়ে গেছে, দুজনে ভালোবাসায় আবদ্ধ হয়েছে। তারা আবার একে অপরকে সেকা দিবে না, ধোকা দিবে না। তাই কি করেছে? দুইজনে পথ হারিয়ে ফেলেছে। এখানে পথ হারিয়ে ফেলা বলতে কবি বুঝালেন যে তারা আর কোনো দিশা পায়নি, কোনো কুল পায়নি, কিনার পায়নি। তাই ভেবেছে দুজনে একসঙ্গে বাঁচতে না পারি, দুজনে একসঙ্গে মরতে তো পারবো, তাই না? এই এই কথাগুলো বলার মাধ্যমে তারা কি করেছে? এই জলির বিলে ঝাঁপ দিয়ে ডুবে মরেছে। তাই তারা জলকুমুদির গায়ের সঙ্গে এখন মিশে আছে। অর্থাৎ এই জলির বিলে ফুটে থাকা শাপলা, পদ্ম এগুলোর সঙ্গে মিলেমিশে তারা একাকার হয়ে গেছে। কেই বা জানে হয়তো তাদের মাল্য হতেই খুশি, শাপলালতা মেলছে পরাগ জলের উপর বসি। অর্থাৎ কে বা জানে, হয়তো তাদের মালা থেকেই খসে। মাল্য মানে মালা। তারা ভালোবাসায় একে অপরকে গ্রহণ করেছিল না, তাদের যে ভালোবাসার মালা আছে, সেই ভালোবাসার মালা থেকেই হয়তো খসে খসে এই শাপলালতা মেলছে। কি ওই ভালোবাসার মালা থেকেই তোমার ফুল খসে খসে পড়ছে, আর সেই ফুলগুলোই কি শাপলালতা মেলে ধরতেছে। আর সেই শাপলালতার কি পরাগ জলের উপর বসে আছে। পরাগ মানে তোমার সুগন্ধ বা ঘ্রাণ। অর্থাৎ শাপলা ফুলের যে পরাগ, শাপলা ফুলের যে সুগন্ধ, এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে ওই যে জলির বিলে যারা ডুবে মরল তাদের মালা হতে খসেই এই শাপলালতাতে ফুল আসতেছে, পরাগ আসতেছে, সুগন্ধ আসতেছে, আর জলের ওপর বসে বসে এগুলো ছড়াচ্ছে তারা। এরপরে দেখো, মাঠের মাঝে জলির বিলের জলো রঙের টিপ, জ্বলছে যেন এগার ওগার বিরহেরই দ্বীপ। অর্থাৎ এই মাঠের মাঝখানে, মধ্যখানে আর কি, এই মধ্যখানে জলির বিলের, অর্থাৎ যে বিলটি রয়েছে সেই বিলের জলো রঙের টিপ। জলো রঙের মানে হচ্ছে জলের রঙের। জলের রং কি? জলির বিলের জলের রং হচ্ছে কালো, তাই কালো রঙের টিপ। টিপ মানে মেয়েরা কপালে যে ফোঁটা দেয় বা তিলক দেয়, সেটা আর কি। এটা কেমন করতেছে? জ্বলছে যেন এগার ওগার বিরহেরই দ্বীপ। অর্থাৎ এই টিপটা, কালো রঙের এই টিপটা এমনভাবে জ্বলতেছে যেন এই গ্রামের ওই গ্রামের বিরহের দ্বীপ জ্বলছে, এইরকম জল জল করতেছে। মাঠের মাঝে জলির বিলের যে কালো রঙের জল আর কি, এই জলির বিলের কালো রঙের জলটা কবির কাছে মনে হচ্ছে এই গ্রাম ওই গ্রাম, দুই গ্রামেরই বিরহের দ্বীপ। বিরহ মানেই কালো, তাই কবি এই কথা বলেছেন। দেখো, বুকে তাহার এগার ওগার হরেক রঙের পাখি। অর্থাৎ এই গ্রামের এইটার ওইটার দুইটা গ্রামের বুকেই হরেক মানে নানান, হরেক রঙের মানে নানা রঙের বা নানান রঙের,
তাহলে দুইটা গ্রামে নানান রঙের পাখি কি করে, বসবাস করে। যেহেতু গাছপালা রয়েছে, একটাতে কম আর একটাতে গাছপালা বেশি রয়েছে, তো কম হলেও তো গাছপালা আছে, আর গাছপালা থাকলে সেখানে পাখিও বসবাস করবে, এটাই স্বাভাবিক। তো দুইটা গ্রামের যে গাছপালাগুলো রয়েছে, এই গাছপালাগুলোতে কেমন হরেক রঙের অর্থাৎ নানান রঙের পাখি বসবাস করে। মিলায় সেথা নতুন জগৎ নানান সুরে ডাকি, অর্থাৎ তারা সেইখানে একটা মিলন মেলা বসাচ্ছে, তারা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, নতুন একটা জগৎ, নতুন মানে হচ্ছে নতুন একটা জগৎ তারা নানান সুরে মানে বিভিন্ন সুরে ডেকে ডেকে তৈরি করছে। দেখবে এক একটা পাখির ডাক এক এক রকম। কোকিল কুহু কুহু করে ডাকে, তাই না? শ্যামা মুহু মুহু সুরে ডাকে। এইরকম এক একটা পাখির ডাক এক এক রকম। বৃষ্টি হো করে অবিরত ডাকতে থাকে। ফটিক জল বলে চাতক ডাকতে থাকে। কুটুম পাখি আছে না, হলদে রঙের, যেটাকে হলদে পাখি বা কুটুম পাখি বলা হয়, তার ডাকের স্বর আলাদা। এরকম দেখবে প্রত্যেকটা পাখিরই ডাকের ধরন আলাদা। কাক যেমন কাকা করে ডাকে। তো গ্রামে সবাই কম বেশি বাস করো, বা গ্রামে বাস না করলেও এতটুকুন তো সবাই কম বেশি জানো যে আলাদা রঙের, আলাদা বর্ণের, আলাদা জাতের পাখির ডাকও আলাদা। কবি এখানে ওই কথাটাই বুঝাইছেন, এর বেশি কিছু না, যে তারা একটি আলাদা জগৎ তৈরি গড়ে তুলতেছে তাদের ডাকের মাধ্যমে, সুরের মাধ্যমে। সন্ধ্যা হলে এগার পাখি এগাঁও পানে ধায়, অর্থাৎ সন্ধ্যা হলে এই গ্রামের পাখিগুলো এই গ্রামেই ফিরে আসে। দিনের বেলা তারা যেখানেই ঘোরাঘুরি করুক না কেন, যেই গ্রামের পাখি সেই গ্রামেই ফিরে আসে। কবি এখানে বুঝিয়েছেন, দেখো আমাদের বাড়ির আশেপাশে দেখবে বাঁশঝাড়ে বিশেষ করে বিভিন্ন রকমের পাখি বসবাস করে। যেমন বকের কথাই বলি, দিনের বেলায় বকগুলো তোমরা দেখতে পাবে না, সন্ধ্যার পরে দেখবে তারা বিভিন্ন জায়গা থেকে উড়াল দিয়ে আসতেছে, এসে ওই বাঁশবনে থাকতেছে। তো দিনের বেলা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে, কবি এই কারণে এখানে বলছেন যে সন্ধ্যা হলে এগার পাখি এগাঁও পানে ধায়, অর্থাৎ ধায় মানে ফিরে আসে, পানে মানে দিকে, অর্থাৎ এই গ্রামের দিকেই ফিরে আসে। যেই গ্রামের পাখি সেই গ্রামেই ফিরে আসে, দিনের বেলা সে যেখানেই থাকুক না কেন। ওগাঁর পাখি এগাঁয় আসে বনের কাজল ছায়। আবার ওই গ্রামের পাখিগুলো এই গ্রামে ফিরে আসে কেন? বনের কাজল ছায়াতে, অর্থাৎ এই গ্রামে গাছপালা বেশি, বনের মতো, তাই এই গ্রামে ফিরে আসতেছে। আবার কিছু যে এই গ্রামে বসবাস করে সেই গ্রামে যাচ্ছে গাছপালা কম হলেও, কারণ তাদের ঠিকানা ওইখানে। এগার লোকে নাইতে আসে ওগার লোকও আসে, অর্থাৎ এই গ্রামের লোক নাইতে মানে গোসল করতে, স্নান করতে আর কি। তো এই গ্রামের লোক গোসল করতে আসে, ও গ্রামের লোকও আসে আর কি। জলির বিলের জলে তারা জলের খেলায় ভাসে, অর্থাৎ এই জলির বিলের যে জল রয়েছে এই জলের মধ্যে তারা জলের খেলায় ভাসে, অর্থাৎ এই কিশোর বা তোমার ছোট্ট শিশুরা দেখবে জলের মধ্যে কি করে, জল কেলি করে, সাঁতার দেয়, ওই তোমার অনেকগুলো খেলা আছে, জলছুট খেলা আছে, এগুলো তারা খেলে জলের মধ্যে। এই কথাগুলো বলছেন কবি। এরপরে দেখো, এ গাঁও ও গাঁও মধ্যে তো দূর শুধুই জলের ডাক, অর্থাৎ এই গ্রাম ওই গ্রাম, দুই গ্রামের মধ্যে তো শুধু জলের একটা ডাক, মানে এই জলির বিল দুইটা গ্রামকে শুধু বিভক্ত করে রেখেছে। তবু যেন এ গাঁয় ও গাঁয় নাইকো কোনো ফাঁক, অর্থাৎ তারপরেও এই গ্রাম ওই গ্রামের মধ্যে কোনো ফাঁক নাই, মানে ফাঁকা স্থান নাই। ওগাঁর বধূ ঘট ভরিতে যে ঢেউ জলে জাগে, অর্থাৎ ওই গ্রামের কোনো একটা পুত্রবধূ বা বউ, গৃহিণী, তার জলের কলস ভরার জন্য যখন জলির বিলে ঢেউ দেয়, কলস দিয়ে যখন তোমার নোংরা জলগুলো সরিয়ে পরিষ্কার জল তার কলসে ভরতে থাকে, তখন কি হয়, জলে যে ঢেউ জাগে, মানে যেই ঢেউটা লাগে জলের গায়ে, কখন কখন দোলা তাহার এগায় এসে লাগে, অর্থাৎ কখনো কখনো সেই জলের ঢেউটা এতটা বেশি হয় যে এই গ্রামে থেকেও সেটা বোঝা যায়। অর্থাৎ দুইটা গ্রামের মাঝখানে একটা বিল, জলির বিল, ওই প্রান্ত থেকে কেউ জল ভরে নিয়ে যাওয়ার সময় যখন কলস দিয়ে ঢেউ দিচ্ছে, ওই ঢেউ এসে এই গ্রামের যে কিনার আছে,
ঘাট আছে, এইখানে এসে লাগবে, এটা বোঝাচ্ছে। পুকুরেও খেয়াল করে দেখবে এক পারে ঢেউ গিয়ে আরেক পারে ঠেকে, এটা স্বাভাবিক ব্যাপার। কবি এখানে এই ব্যাপারটাই বলছেন। এগার চাষি নিঘুম রাতে বাঁশের বাঁশির সুরে, ওইনা গায়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে। অর্থাৎ এই গ্রামের একটা চাষি নিঘুম রাতে, অর্থাৎ রাতের বেলা না ঘুমিয়ে জেগে থেকে বাঁশের বাঁশিতে সে সুর তুলতে থাকে, অর্থাৎ বাঁশি বাজায় সে। কেন বাঁশি বাজায়? ওইনা গায়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে, অর্থাৎ ওই গ্রামের কোনো এক মেয়ের সঙ্গে তার প্রেম ভাব ভালোবাসা, এই কারণে সে বাঁশি বাজায়। আর ওই মেয়েটি তাকে দাগা দিয়েছে, ছেঁকা দিয়েছে, তার ভালোবাসা গ্রহণ করেনি, এই কারণে সে ব্যথায়, গহন ব্যথায় ঝুরে, অর্থাৎ সে কষ্টে এই বাঁশিগুলো বাজায়, তার বিরহ ঝরে পড়ে এই বাঁশির সুরের মাধ্যমে। এ গাঁও হতে ভাটির সুরে কাঁদে যখন গান, অর্থাৎ এই গ্রাম থেকে যখন ভাটিয়ালি গান গাওয়া হয়, আর ভাটিয়ালি গান যখন সুরে সুরে গাওয়া হয় আর কি, কাঁদে যখন গান মানে ভাটিয়ালি গানগুলো দেখবে খুব সুন্দর গান আর কি, এই গানের কথাগুলো খুব গভীরের। তোমরা ভাটিয়ালি গান ইউটিউবে সার্চ করলেও পাবে, শুনে দেখতে পারো, আগের দিনের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। তো এই ভাটিয়ালি গানগুলো কবির কাছে কি মনে হয়েছে, যে একটা সুরে কান্না করে ভাটিয়ালি গানগুলো। ও গ্রামে বেড়ার ফাঁকে বাড়ায় তখন কান, অর্থাৎ এই গ্রামের কোনো একজন মানুষ যখন ভাটিয়ালি সুরে গান গায়, তখন ওই গ্রামের কোনো একটা মেয়ে তার ঘরের বেড়ার সঙ্গে কান লাগিয়ে থাকে গান শোনার জন্য। এই গাঁও ও গাঁও মেশামেশি কেবল সুরে সুরে, অর্থাৎ এই গ্রাম ওই গ্রাম, দুইটা গ্রাম মেশামেশি করে কেবল কিসে? সুরে সুরে, অর্থাৎ সুরের মাধ্যমে তাদের শুধু মেশামেশি হয়। অনেক কাজে এরা ওরা অনেকখানি দূরে, অর্থাৎ তারা শুধুমাত্র সুরে সুরে মিলেমিশে একাকার হয়, কিন্তু অনেকগুলো কাজে তারা এখনও অনেকখানি দূরেই অবস্থান করছে, যদিও তাদের মাঝখানে শুধুমাত্র একটা জলের বিল রয়েছে, এছাড়া আর বড় কোনো বিস্তর ফারাক নেই। তারপরেও তারা কি একটা প্ল্যাটফর্মে আসতে পারে না, অনেক গ্যাপ থেকে যায় তাদের মধ্যে। এরপরে দেখি, এ গাঁর লোকে দল বাঁধিয়া ও গাঁর লোকের শনে, অর্থাৎ এই গ্রামের লোকে দল বাঁধিয়া মানে দল বেঁধে আর কি, দল বেঁধে বলতে বোঝায় অনেকগুলো লোক মিলেমিশে আর কি। ও গাঁর লোকের শনে, অর্থাৎ এই গ্রামের লোকজন এক জায়গায় জড়ো হয়ে একতাবদ্ধ হয়ে ওই গ্রামের লোকজনের সঙ্গে কি করে? কাইজা। কাইজা মানে কি? কাইজা মানে হচ্ছে মারামারি, কাইজা মানে মারামারি, ফ্যাসাদ মানে হচ্ছে ঝগড়া। তাহলে দেখো, এই গ্রামের লোকজন দল বল বেঁধে নিয়ে ওই গ্রামের লোকের সঙ্গে কি করছে? কাইজা করছে, মানে মারামারি করছে, ফ্যাসাদ করছে, মানে ঝগড়া করছে, যা জানেই জনে জনে, অর্থাৎ যেই কথাগুলো এখন আর অজানা নাই, সবাই জেনে গেছে, জনে জনে মানে প্রত্যেক ব্যক্তি এই কথাগুলো জানে যে এই গ্রামের লোকের সঙ্গে ওই গ্রামের লোকের মারামারি ঝগড়া, এইরকম সম্পর্ক, সুসম্পর্ক না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বেআই বেআই সম্পর্ক এরকম না। এ গাঁর লোকও করতে পরখ ও গাঁর লোকের বল, অর্থাৎ এই গ্রামের লোকজনও তোমার ওই গ্রামের লোকজনের বল মানে শক্তি আর কি, পরখ মানে পরীক্ষা। তো এই গ্রামের লোকজনও কি করে? ছেড়ে কথা বলে না, অপর গ্রামের লোকজনের শক্তি পরীক্ষা করার জন্য তারা কি করে? অনেকবারই লাল করেছে জলির বিলের জল, অর্থাৎ অনেক খুনোখুনি হয়েছে, অনেক লাশ পড়েছে, যেই লাশের রক্তে জলির বিলের কালো জলও কি হয়েছে? লাল হয়েছে। তাই কবি বলেছেন অনেকবারই লাল করেছে জলির বিলের জল, অর্থাৎ এই গ্রামের লোক ওই গ্রামের লোকের শক্তি কেমন এটা পরীক্ষা করার জন্য মারামারি করেছে, রক্তারক্তি করেছে, কিছুটা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মানুষের মতো। এখানে কেউ ব্রাহ্মণবাড়িয়ার থাকলে বিষয়টাকে সিরিয়াসভাবে নেবে না, আসলে তোমাদের জেলার সব অঞ্চলে এরকম হয় না, কিছু কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে এখনও তারা সেই মান্ধাতার আমলের কায়দাতে, 100-200 বছর আগের কায়দাতে ওই সড়কি, ওই তোমার টোটা এগুলো নিয়ে বের হয়ে যায়, রামদা ফালা এগুলো নিয়ে বের হয়ে যায় মারামারি করতে। এটা সভ্য মানুষের কারবার না, সভ্য মানুষের কাজ না, অসভ্য বর্বরদের কাজ। সবাই মিলেমিশে থাকতে হয়, বসবাস করতে হয়।
যাই হোক, তো দেখো, তবুও ভালো এ গাঁও ও গাঁও আর যে সবুজ মাঠ। কবি বলছেন তারপরেও ভালো, এই গ্রাম ওই গ্রাম দুইটা গ্রামই ভালো, আর যে সবুজ মাঠ অর্থাৎ যেই মাঠটি রয়েছে ওই ধুধু মাঠ, এই ধুধু মাঠটাই একসময় কি হয়, সবুজে পরিণত হয় যখন ফসল ফলানো হয় মাঠে। তো এই দুইটা গ্রামের যে মাঠ রয়েছে, একটি বিল, এটাও ভালো। মাঝখানে তার ধুলায় দোলে দুখান দিঘল বাট। মাঝখানে মানে কি, দুইটা গ্রামের মাঝ বরাবর আর কি, সেই জায়গাটা কিসে হচ্ছে, ধুলায় দোলে দুখান দিঘল বাট। ধুলায় দোলে দুখান দিঘল বাট বলতে, বাট মানে হচ্ছে তোমার রাস্তা। তাহলে দুইটা গ্রামের দুইটা রাস্তা যে আসতেছে মাঠের দিকে, এটা কবি বুঝাইছেন যে দুইটা গ্রামের যে দীঘল বাঁট মানে দীর্ঘ রাস্তা আর কি, এই রাস্তাগুলো যে মাঠের সাথে এসে মিশে গেছে, এগুলো কবির কাছে ভালো লেগেছে। দুই পাশে তার ধান কাউনের অথই রঙের মেলা। দুই পাশে অর্থাৎ দুই দিকেই সেইখানে কি রয়েছে, ধান কাউন এগুলোর অথই রঙের মেলা। অথই মানে ব্যাপক আকারের, প্রচুর। অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন এইখানে যে দুইটা গ্রামেই প্রচুর পরিমাণে ফসল ফলে, ধান কাউন এগুলো ফসল, দুইটা গ্রামেই প্রচুর ফলে, তাই অথই রঙের মেলা শব্দ ব্যবহার করেছেন। এগার হাওয়ায় দোলে দেখি ও গাঁয় যাওয়ার ভেলা। অর্থাৎ এই গ্রামের হাওয়াতে মানে বাতাসে দোলে দেখি মানে দোল খাচ্ছে দেখতে পাচ্ছে কবি, ও গাঁয় যাওয়ার ভেলা, ওই গ্রামে যাওয়ার যে জন্য তোমার জলির বিলের ঘাটে যে ভেলা রাখা হয়েছে, এই ভেলা দুলতেছে কিভাবে, ওই গ্রামে যাওয়ার রাখার ভেলাটি এই গ্রামের বাতাসেই দুলতে শুরু করেছে। তো দেখো, আমাদের প্রথম পর্বের ক্লাসটি আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি, কারণ লম্বা করে আলোচনা না করি, আমরা একটা একটা করে পর্ব করে এগিয়ে যাই, এতে ক্লাসগুলোও সুন্দর হবে, তোমাদেরকেও লম্বা সময় নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে না, আবার ধৈর্য হারাতে হবে না, ক্লাসগুলো খুব সুন্দর গোছানো হবে। আর আজকে কবিতার লাইন পড়িয়ে শব্দের অর্থগুলো বুঝিয়ে দিয়ে প্রথম ক্লাস, তো সবাই মন্তব্য করবে অবশ্যই। আমি তোমাদের সবার কিন্তু মন্তব্য পাই না, আমি জানি না তোমরা ক্লাস দেখো কি দেখো না, সবাই ক্লাসগুলো দেখবে, কারণ তোমরা তো এখানে শেখার জন্যই ভর্তি হয়েছো, তাই না? শেখার জন্য ভর্তি হয়েছে, কাজেই সবাই ক্লাসগুলো দেখবে, আর দেখার পরে কি করবে, মন্তব্য করবে, খারাপ হলেও বলবে যে এই জায়গাটা খারাপ হলো, এই জায়গাটা এইভাবে হতে পারতো, তোমাদের তো মতামত আছে, পরামর্শ আছে, আছে না? তো তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলো ব্যক্ত করবে, তুলে ধরবে কমেন্টের মাধ্যমে। ওই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে না, এইখানেই কমেন্ট করবে যে হ্যাঁ ক্লাসটা ঠিক আছে, এভাবে এগিয়ে গেলে আলহামদুলিল্লাহ চলবে আর কি। আর যদি ঠিক না থাকে তাহলে বলবে যে এটা একটু ভিন্নভাবে নিলে ভালো হতো, আর ঠিক ভিন্নভাবের পদ্ধতিটা কীরকম এটাও একটু বলে দিবে, তাহলে ভালো হবে। তবে আমি যতটুকু পড়ানোর অভিজ্ঞতা আছে তার আলোকে বলতেছি যে আমি যেইভাবে কবিতা পড়াই, আশা করি এতে সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। তারপরেও যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা মেসেজে বলতে পারো, কোনো শব্দের অর্থে, কোনো বাক্যে বা কোনো লাইনে বুঝতে সমস্যা হলে। আর প্রথম ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে সামনের ক্লাসে আবারও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।